সপ্তমীতে বালুচুরি, নবমীতে তসর, অষ্টমীতে জিমিচু শাড়ি পরেছি এই বছর। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। চলে এলাম আমি লাবণী, বরাবরের মতো লাবণ্যময়ী থেকে আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে। পূজা তো শেষ হয়ে গেল অনেক দিন হলো, বাট পূজার যে সুইট সুইট মেমোরিগুলো আমরা ক্রিয়েট করেছি সেগুলো শেয়ার করার মতো সময় পাচ্ছিলাম না, তাই চলে আসলাম আজকে আমি আমার অষ্টমীর দিনের ছোট্ট ব্লগটি নিয়ে। এবারের অষ্টমী তিথি পড়েছিল খুব সকালবেলা, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে মন্দিরে চলে গেছি। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, গিয়ে দেখলাম পুজোর কাজ শুরু হয়ে গেছে। পূজার শেষে আমরা অঞ্জলিও দিয়ে নিলাম। এবারের পুজোটা যেহেতু খুব সকালবেলা ছিল, আমি অনেকটা ভোরেই চলে গিয়েছিলাম। আমি গিয়ে প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম মন্দিরে। মন্দির থেকে বের হতেও আমার প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে, মন্দিরে এতটাই ভিড় ছিল। এই তো পূজা শেষে আমি বাসায়ও চলে এসেছি। বাসায় চলে আসার পর আমার মাসি শাশুড়ি দুবাই থেকে কল করে এবং আমাকে দেখায় যে আমার ছোট্ট ননদিনী, সুইট একটা ননদিনী মারিয়েল, ও আমার খুবই প্রিয় একজন মানুষ। মারিয়েলকে নিয়ে মাসিমণি ঠাকুর দেখতে গিয়েছিল একটা ক্লাবে, সেখানে ওকে কুমারী পূজা করা হয়। খুব সুন্দর করে কুমারী পূজা হচ্ছিল। তো আমি মাসিমণিকে বলেছিলাম যে সুন্দর সুন্দর ক্লিপ নিতে, যাতে আমি আমার ব্লগে অ্যাড করে দিতে পারি। আপনারা যারা হিন্দু ধর্মের আছেন তারা নিশ্চয়ই জানেন যে অষ্টমীর দিনে আমাদের মধ্যে কুমারী পূজা করা হয়। যাই হোক, এরপরে আমরা রাতে ঘুরতে বের হবো, তো রেডি হয়ে গেছি। আমার ছেলেকে বলছিলাম আসো তোমাকে একটু ভিডিও করে দেই, সে পর্দার পেছনে লুকাচ্ছিল। তো এই শার্ট অ্যান্ড প্যান্টটার মধ্যে ফেরারি এবং ল্যাম্বরগিনি লেখা ছিল। তো আমার ছেলে তো কার লাভার, সে এই সেটটা খুবই পছন্দ করেছে। আমি এই সেটটা কিনেছি আসলে এই লেখাটা দেখেই। এরপর আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম, মাকে বলেছিলাম, মা খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। তো এরপরে আমরা বের হয়ে গেছি, আমরা লিফটে উঠে গেছি। আর লিফটে উঠলে সাহিত্য কখনো আমাদের কাউকে বাটন প্রেস করতে দেয় না, ও খুব এনজয় করে এই ব্যাপারটা। এরপর আমরা একটা উবার কল করে গাড়িতে উঠে যাই এবং অষ্টমীর দিন সন্ধ্যার পরেই বৃষ্টি নেমেছে, নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমরা প্রথমেই বনানী পূজা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যদিও এক প্রকার ভিজতে ভিজতেই আমরা মণ্ডপের ভেতরে গিয়ে ঢুকেছিলাম, যদিও ছাতা নিয়ে গিয়েছিলাম। এই তো বনানী পূজা মণ্ডপে ঢুকে আমরা দেখলাম খুব সুন্দর গান হচ্ছিল। এই দিদিটা এত সুন্দর করে গান গাইছিল, আমার খুবই ভালো লাগছিল শুনতে। তো এর মধ্যে আমার স্বামী ভিডিও কল দেয়, আমি আমার স্বামীর সাথে কথা বলছিলাম। আমার স্বামী দেশের বাইরে থাকে, সে যেখানে থাকে সেখানেও পূজা হচ্ছিল, তো সে ঠাকুর দেখতে যাবে, সেও রেডি হয়েই বসে আছে। এই তো আমার পরিবারের সবাইকে দেখিয়ে দিলাম এই সুযোগে। তখন আবার অন্য একটা দিদি গান গাইছিল, ওনার গানটাও খুব সুন্দর ছিল। তা আমি আমার যাকে বলছিলাম আমাকে কিছু ভিডিও করে দিতে। তো এরপর আমি আমার দেবরের ছোট বাচ্চাটার সাথে খুব দুষ্টামি করছিলাম। তারপর আমরা প্ল্যান করছিলাম যে আমরা বনানী পূজা মণ্ডপ থেকে এরপরে কোথায় যাব। তো বরাবরই আমরা সবসময়ই বনানী পূজা মণ্ডপ থেকে খামার বাড়িতেই যাই। তো বনানী থেকে বের হয়ে যাওয়ার আগেই আমরা ভাবলাম আমরা একটু মণ্ডপের সামনে যাই, যেহেতু আমরা খুব দূর থেকে ঠাকুর দেখছিলাম, খুব একটা দেখাও যাচ্ছিল না মানুষের ভিড়ে। তো এই জন্য আমরা সবাই মিলে একদম মণ্ডপের খুব সামনে চলে যাই এবং ঠাকুরের খুব সুন্দর করে ভিডিও করছিলাম। ওদের ঠাকুরটা প্রতি বছরই খুব সুন্দর হয়। এরপর আমরা বেরিয়ে যাই, আমাদের সবার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তো আমরা ভেলপুরি দেখে সেখানে দাঁড়িয়ে গেলাম এবং ভেলপুরি অর্ডার করলাম, ফুচকা খেলাম। বড়রা সবাই দাঁড়িয়ে আছে, আমাদেরকে বলছে বারবার তোমরা তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, খেয়ে আমরা খামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং এই তো খামার বাড়িতে চলেও এসেছি। আমার বিয়ের পর প্রথম বছর যখন আমরা খামার বাড়িতে গিয়েছিলাম, তখন আমাদের মনে আছে প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা ভেতরে ঢুকতে পেরেছিলাম। কিন্তু এইবার দেখলাম যে খুব নর্মাল লাইটিং ছিল ওদের, জানি না কেন, এবং ভেতরের ডেকোরেশনও খুবই নর্মাল ছিল। তো এই ফাঁকে আমি ঘটি গরম খেয়ে নিয়েছি। ঘটি গরম আমার খুবই পছন্দের, যখনই খামার বাড়ি যাই তখনই আমাকে ঘটি গরম খেতে হয়। খামার বাড়ির ভেতরের প্যান্ডেলের ডেকোরেশনও দেখলাম খুব সিম্পল ছিল, এবার ওরা জাস্ট শুধু কিছু ব্যানার লাগিয়ে রেখেছিল। এখানেও খুব সুন্দর গান হচ্ছিল, তো আমরা এই ফাঁকে প্রসাদ খেয়ে নিলাম।
আমার দেবরের এক্সপ্রেশন দেখে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম। এরপরে আমার পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত গাইলো আর একটা দিদি, তো আমরা সবাই মিলে ওনার সাথে গাইছিলাম, খুব মজা করছিলাম। তারপর আমরা চলে আসলাম দয়াগঞ্জ শিববাড়িতে। দয়াগঞ্জ শিববাড়িতে যখন আমরা আসি তখন অলরেডি রাত 12টা বেজে গেছে, তো মণ্ডপ খুবই ফাঁকা ছিল, লোকজন তেমন ছিল না। তারপরে আমরা চলে যাই মন্দিরের উপরে দোতলায়, সেখানে আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা ছিল। খুবই মজার একটা প্রসাদ খেয়েছি আমরা, ভুনা খিচুড়ি আর হচ্ছে চষি ছিল, চষিটা খুবই মজা ছিল। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের অষ্টমীর রাতটা। আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমার ব্লগগুলো ভালো লাগলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। বাই বাই।